দেশের সর্বনাশকারীদের বিরুদ্ধে গণমানুষকে রুখে দাঁড়াতে হবে বললেন প্রধানমন্ত্রী। অসত্য তথ্য প্রচারের মোকাবেলায় প্রকৃত তথ্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান। চলছে কারফিউ, 10টা থেকে শিথিল, আজও 4 ঘন্টা চলবে অফিস। হতাহতের প্রকৃত তথ্য জানা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ আক্রান্ত হলে নীরব দর্শক থাকতে পারে না আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ ছাড়া চলমান সংকট সমাধান সম্ভব নয় বলেছেন মির্জা ফখরুল। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূসের আবেদন খারিজ, বিচারে বাধা নেই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। দেশের সর্বনাশকারীদের বিরুদ্ধে গণমানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রকে অকার্যকর করার দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। বিদেশে গণমাধ্যমে অসত্য তথ্য প্রচারের মোকাবেলায় প্রকৃত তথ্য তুলে ধরতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। কোটা আন্দোলনকে ঘিরে দেশে সহিংসতা নাশকতার পর ব্যবসায়ীদের মতো সাংবাদিকদের সংগঠন এডিটর্স গিল্ডের নেতাদের সাথেও বুধবার মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে দেশের এই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন সাংবাদিকরা। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি, যারা এদেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে লালন করি, আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে মূল্যায়ন করে আমরা যেন একসঙ্গে একত্রিতভাবে একটা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারি। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, পরিকল্পিত হামলা এবং এত দ্রুত সময় গান পাউডার ছাড়া এভাবে কোনো গাড়ি একদম কঙ্কাল ছাড়া আর কিছু থাকা সম্ভব নয়। গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটি এলাকায়। রাষ্ট্রের 3টি স্তম্ভকে অকেজো করে 4র্থ স্তম্ভ গণমাধ্যমকে অকেজো করতে হবে। তার মানে হচ্ছে পুরো বিষয়টা যদি নাটশেলে বলি, তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অকেজো প্রমাণ করা। কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে 71, 75 এবং 111-এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল, এই কোমলমতি ছাত্রদের আন্দোলনকে কেবলমাত্র ঢাল হিসাবে ব্যবহার করে, এটা মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের 1-11-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতা নাশকতাকারীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসতে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল, কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তাই লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে, সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। বাবা, মা, ভাই, বোন সবাইকে মারার পরেও আমি ফিরে এসেছি কেন? ওই গরিব দুঃখী মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। আর আমরা স্বাধীনতা এনেছি, সেই স্বাধীনতা তো বিফল হতে পারবে না। অন্তত আমার দেশের মানুষ মাথা উঁচু করে বিশ্বে চলবে, আমি সবসময় সেটাই চেয়েছি। এবং আমি যে কথা দিয়েছি সে কথা আমি রেখেছি, আমি তা করতে পেরেছি। আজকে কেউ পুরো ঘরে বাস করে না। অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয়, এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। গুজব আর মিথ্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করতে সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে এগিয়ে আসার কথাও বলেন শেখ হাসিনা। আবার কতগুলি রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনবার্তা সৃষ্টি করতে হবে।
এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতা এবং ক্ষয়ক্ষতি দেখে বিদেশি কূটনীতিকরা স্তম্ভিত। তারা এসবের নিন্দা জানিয়েছেন বলে জানান তিনি। গতকাল ঢাকায় বিদেশি কূটনীতিকদের মেট্রো স্টেশন, স্বাস্থ্য অধিদপ্তর ও বিটিভি সহ বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি দেখিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিং করে এসব বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কূটনীতিকরা বলেছেন তারা সরকারের সঙ্গে আছে। সরকারের অনুরোধে চলমান ঘটনায় বিদেশি দূতাবাসগুলো কোনো বিবৃতি দেয়নি বলে জানান হাসান মাহমুদ। তিনি আরও বলেন, পুলিশের গুলি ছোড়ার অনুমতি ছিল না বলে বিটিভিতে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। পাকিস্তানিদের সহায়তায় বিদেশে বিএনপি জামায়াত গুজব ছড়াচ্ছে অভিযোগ করেন তিনি বলেন, বাংলাদেশের বিষয়ে আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তারা অনেকেই বলছে দিস ইজ শেম, অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। তারা সচক্ষে দেখার পর তারা স্তম্ভিত হয়ে গেছে। আমি নিজে স্তম্ভিত। বিদেশে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে এবং সেখানে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত চক্র, জঙ্গি গোষ্ঠী, তারা অনেক জায়গায় সেখানকার পাকিস্তান কমিউনিটির সহায়তা নিয়েছে। চলছে কারফিউ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল। জননিরাপত্তায় বিভিন্ন সড়কে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, রাজধানী বিজয় সরণি এলাকার কারফিউ সকালের চিত্র জানাচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর বিজয় সরণি এলাকায় আপনারা জানেন যে কারফিউ জারির আজ ৬ষ্ঠতম দিন চলছে। এই ৬ষ্ঠ দিনে কিন্তু এই বিজয় সরণি মোড়ের প্রত্যেকটি সড়কে এই যে কাঁটাতারের যেই বেড়া সেগুলো দিয়ে রাখা হয়েছে যান চলাচল সীমিত করার জন্য। আমি পুরো এলাকা দেখাতে চাই। এখনো কিন্তু সেনাবাহিনীর যে তৎপরতা সেটি রয়েছে। ৬ষ্ঠ দিনে এখন পর্যন্ত কিন্তু কারফিউ চলছে, যদিও এই কারফিউ শিথিল হবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবং আজকের বৃহস্পতিবার মূলত অফিস আদালত খুলবে 11টা থেকে 3টা পর্যন্ত। এই 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খুললেও ইতিমধ্যেই কিন্তু কিছুটা যান চলাচল আমরা দেখছি। বিশেষ করে দু একটি বাস চলছে, জরুরি প্রয়োজনে খাদ্য পরিবাহী বা কাঁচা তরিতরকারি যেসব রয়েছে সেই পরিবহনকারী যেই সব পরিবহন রয়েছে সেগুলো চলছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ করে জরুরি পরিষেবায় যারা জড়িত তারাও কিন্তু রাস্তায় বেরিয়েছেন। খুব সকালে এই মুহূর্তে অর্থাৎ সময়ের চিত্র যদি দেখাই, প্রত্যেকটি সড়কে কিন্তু সেনাবাহিনীর যেই তল্লাশি চৌকি সেটি কিন্তু জোরদার রয়েছে। বিজয় সরণিতে কিন্তু যেই বাংকারটি রয়েছে এই 6 দিন যাবত যেটি সেনাবাহিনী তৈরি করে রেখেছে বালুর বস্তা দিয়ে, সেই বাংকারটি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এখানে প্রত্যেকটি গাড়ি কিন্তু চেক করে ছাড়া হচ্ছে। জনজীবন কিছুটা আস্তে আস্তে স্বস্তি ফিরতে শুরু করেছে। সব মিলিয়ে যেই ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল রাজধানী ঢাকায়, সেই ভীতি কিছুটা হলেও কাটতে শুরু করেছে নগরবাসীর মধ্যে। তো এই ছিল আমার কাছে বিজয় সরণি এলাকায় কারফিউ জারির 6ষ্ঠ দিনের সার্বিক চিত্র। বিজয় সরণি থেকে আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিবের সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। 3 দিন সাধারণ ছুটির পর অফিস আদালত ও বাণিজ্যিক ব্যাংকের বেশ কিছু শাখা খুলেছে বুধবার। ব্যাংকগুলোতে সীমিত পর্যায়ে লেনদেন হলেও প্রায় সব শাখায় ভিড় করেন গ্রাহকরা। শেয়ার বাজার ও বীমা কোম্পানিতেও লেনদেন ছিল প্রায় স্বাভাবিক। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। কারফিউ শিথিলের পর বুধবার সীমিত পরিসরে খুলেছে সব সরকারি বেসরকারি অফিস। কড়া নিরাপত্তার মধ্যেই প্রায় স্বাভাবিক কার্যক্রম চলেছে সচিবালয়ে। সাধারণ ছুটির পর মতিঝিলের ব্যাংকপাড়াও সরগরম। সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বেশিরভাগ শাখায় লেনদেন হয়েছে সীমিত পরিসরে। টাকা ছিল না পকেটে, ধার দেনা করে চলছি বাজার করে। আমরা স্বল্প আয়ের লোকজন, এই পরে আর ব্যাংক খুললো, আমি ব্যাংকে টাকা উঠাইতে আসছি। খুব কষ্ট হচ্ছে, যেহেতু আপনার সব কিছু তো বদ্ধ ছিল, তারপরে টাকা তুলতে পারি না। একটু আগে এটিএম বুথ চালু হয়েছে। পুবালিতে গেলাম, ওখানে একটু ভিড়। আবার পুবালিতে ওঠানোর পরে আমরা সোনালিতে আসলাম, টাকা তুলতে আসছি আর কি। 4-5 দিন তো বন্ধ ছিল,
টাকা শেষ হয়ে গেছে আমাদের অফিসেও যেতে পারে নাই, মনে করেন যে টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারে না। টাকা না থাকার কারণে তো সমস্যা হয়, ওই জন্য টাকা তুলতে আসছি। উমরায় যাব, এর জন্য কিছু রিয়াল করার জন্য আসছি। তবে লেনদেন প্রায় স্বাভাবিক থাকলেও বেসরকারি ব্যাংকগুলোতে ভিড় ছিল তুলনামূলক কম। টাকা তুলছি এবং জমা দিচ্ছি, অন্যান্য ব্যাংকে তো লেনদেন করছি, কোনো সমস্যা নেই। ইউটিলিটি বিল দেওয়ার জন্য আজকে লাস্ট ডেট ছিল, এই জন্য ব্যাংকে এসেছে বিল দেওয়ার জন্য। ব্যাংকের শাখা প্রধানরা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বলতে যেটা মূল তো যেটা টাকা তোলা এবং জমা দেওয়া বিষয় এবং আনুষঙ্গিক অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলোই মূলত আমরা দিচ্ছি। মানে এলসি বা সুইফট ভিত্তিক যে লেনদেনগুলো সেগুলো পূর্ণাঙ্গভাবে এখন চালু করতে পারি না। একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে টাকা ট্রান্সফার ঠিকমতোই হচ্ছে। আমাদের ক্লিয়ারিং চলছে, যেহেতু ক্লিয়ারিং তো জানেন অটোমেটিক যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা হয়, এটা সুন্দরভাবে চলছে। চাপ মোটামুটি দুইটাই আছে, আমাদের টাকা যেরকম ডিপোজিট হচ্ছে এবং আমাদের উইথড্র ওরকম হচ্ছে। এদিকে সীমিত হলেও লেনদেন হয়েছে বিমা কোম্পানিগুলোতে। আজকে যেহেতু একটা সুযোগ পাওয়া গেছে কিছুটা সময়ে, এই সময়ের ভিতরে এসে এই প্রিমিয়াম দেওয়ার কাজটা সেরে নিলাম। সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের অফিস খোলা আছে, সো আমাদের কাস্টমার যদি চান তারা এসে এখানে প্রিমিয়াম জমা দিতে পারবেন। পুরোদমে না হলেও শেয়ার বাজারেও লেনদেন হয়েছে। এদিন ঢাকার পুঁজিবাজারে সূচক কমেছে 95 পয়েন্ট, হাতবদল হয়েছে 159 কোটি টাকার শেয়ার। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। পরিস্থিতি ভালো হলেই কারফিউ উঠে যাবে এবং সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল সচিবালয়ে এই তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন ও সহিংসতায় কতজন নিহত হয়েছে তার সঠিক সংখ্যা জানা নেই। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। সহিংসতার সময় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত পুলিশ ও আনসার সদস্যদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে পরিবারের সদস্যদের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। আপনি নিশ্চিন্ত থাকেন। এ সময় পরিবারের সদস্যরা সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বজন হত্যার বিচার দাবি করেন। আমার তো সে ক্ষতি আর পূরণ এরা করতে পারতেছে না, এরপর আর কি বলবো আমরা শুধু একটাই বিচার চাই যে আমার স্বামীর যে হত্যা করে সেটার বিচার চাই। আমার আব্বুকে যারা মেরেছে তাদের আমি একদম বিচার চাই খারাপভাবে। আমার আব্বুকে যেভাবে তারা মেরেছে তাদেরকে এভাবেও শাস্তি দেওয়া উচিত। আমার বাবা কখনো আমার জানা মতে কারো কোনো ক্ষতি করে নাই। তিনি টুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। টুরিস্ট পুলিশের কাজ কখনোই না যে কোনো মিছিল মিটিং সমাবেশে যাওয়া, তারা টুরিস্টদের নিয়ে কাজ করত। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি জামায়াত। এখন আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের জানা এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। পুলিশের কাছে যদি তারা এসা করে মামলা করে যে তা সে নিখোঁজ, সে নির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা তদন্ত করে দেখব, খতিয়ে দেখব। মনোবল সম্পূর্ণরূপে চাঙ্গা আছে এবং দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য তার প্রস্তুত রয়েছে। তিনি বলেন, জনমনের স্বস্তি তৈরিতে কাজ করছে সরকার। পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যেই স্বাভাবিক হবে এমন আশা তার। আমরা কারফিউ রাখতে চাই না। আমি আগেই বলেছি, আমার থানার আগুন দিয়ে দিচ্ছে, আমাদের থানা আক্রমণ করছে, আমাদের পুলিশে মেরে ফেলছে, আমাদের তাই কেপিআই গুলো ধ্বংস করে দিচ্ছে। আমরা তো এইভাবে বসে থাকতে পারি না। আমাদের পুলিশ, আমাদের আনসার, আমাদের বিজিবি, আমাদের র্যাব, তাদের দায়িত্ব রয়েছে, তারা দায়িত্ব পালন করতে যেয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। সেই জন্যই আমরা বাধ্য হয়ে আমরা সন্ধ্যা আইন, যেটাকে কারফিউ বলি, সেটা আমরা ইম্পোজ করেছি। আমরা সেনাবাহিনী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা সেনাবাহিনীকেও আমরা এই কাজে লাগিয়েছি। আর এটা সেনাবাহিনী কাজ শেষ হলে, দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পাশাপাশি বিদেশেও সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে দেশবিরোধী শক্তিরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
দেশ যখন আক্রান্ত, আওয়ামী লীগ তখন নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনা ও তার কর্মীরা পালায় না। গতকাল মোহাম্মদপুরের আদাবরে দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ আজ আক্রান্ত। মেট্রো রেলের 2টি স্টেশন পুড়ে ছাই। সরকারের সব অর্জনকে ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে। বিএনপির নেতারা এখনো ধ্বংস ও আগুন সন্ত্রাসের কথা বলেন। আর কত ধ্বংস তারা চান সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, দুদিনে প্রমাণ হয়েছে বিএনপি এদেশকে চায় না। জাতির এই দুর্যোগে শেখ হাসিনাই বিশ্বস্ত ঠিকানা। স্বাধীনতা আদর্শে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি জামায়াতের তাণ্ডবের বিরুদ্ধে পাড়া মহল্লায় দলীয় নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। এর আগে মোহাম্মদপুরের টাউন হলে আয়হীন দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। অভিযোগ করেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে 185টি দেশে বার্তা পাঠিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। যখন আমার দেশ, যখন আমার অর্জন আক্রান্ত, শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। প্রস্তুত থাকুন। মহানগরে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন আগুন সন্ত্রাসে। অধ্যাপক ইউনূস 185টি দেশে বার্তা বাড়িয়েছেন, তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করে। আবার আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের আন্দোলনের ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করতেই হতাহতের ঘটনা আড়াল করে শুধু স্থাপনার ক্ষয়ক্ষতির দিকে নজর দিচ্ছে সরকার। বলেন, আওয়ামী লীগ দেউলিয়া দল, তাই বাহিনীগুলোর উপর ভর করে ক্ষমতা টিকিয়ে রেখেছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয় করতেই বিএনপি ও তারেক রহমানকে সহিংসতার ঘটনায় জড়ানো হচ্ছে। তাদের এই বক্তব্যগুলোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে হেয় প্রতিপন্ন করা, তার ভাবমূর্তিকে বিনষ্ট করা, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া এবং একই সঙ্গে বিএনপিকে দায়ী করা, বিরোধী দলকে দায়ী করা। তো একটা জিনিস দেখবেন যে যখনই তারা কথা বলছে, তারা কিন্তু ওই কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। কিন্তু এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। আমরা বারবার বলে আসছি যে কতজন মারা গেছেন, এই আন্দোলনে কতজন শহীদ হয়েছে, সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই, সেই সময় যদি পুলিশেরও থাকে, সেটাও তাদের গভর্নমেন্টের খুব স্পষ্ট করে সকলকে পড়ার জনগণের সঙ্গে তুলে ধরা উচিত। আমরা আপনার আন্দোলনের সঙ্গে থাকার নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস নাকি? নাশকতায় মদত দিচ্ছেন তারা চাচ্ছেন যে এখানে একটু নাশকতা হোক, প্রবলেম হোক। কারণ বিএনপির 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে বা সেখানে কোনো আপনার সমস্যা তৈরি করেছে, আপনি এটা পাবেন না। মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হলেও ছাত্রদের সাথে কোনো আলোচনা হয়নি। ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নিলে এমন পরিস্থিতি তৈরি হতো না। এবারকার আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। বাচ্চা ছেলে 15 বছর বয়স, 16 বছর বয়স, সে তার মায়ের কাছ থেকে বেরিয়ে চলে আসছে যে না আমি যাব। আপনার সাধারণ মানুষ বেরিয়ে এসছে যে না আমার ওদের সঙ্গে আমাকে যেতে হবে, কারণ আমার রুটির ব্যাপার আছে, আমার আজকে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আমরা সেটা কুলিয়ে উঠতে পারছি। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, যে কারণেই আজকে জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে। হ্যাঁ, সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। আন্দোলনকে
আপনার দমন করার জন্যে এইরকম চরম শক্তি প্রয়োগ করা এবং সেখানে শত শত মানুষকে হত্যা করা, পরবর্তীকালে আর্মিকে নামানো আপনার আপনার কারফিউ দিয়ে, যে সেখানে আপনার এটা ইদানিংকালে হয়নি। সরকারের চরম ব্যর্থতায় সেটা প্রমাণিত হয়েছে। গত কয়েকদিনে দলের 2000-এরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা মামলা চালু রইল। একই সঙ্গে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর প্রেক্ষিতে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়, তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খানের দাবি, ডক্টর ইউনূসের মামলা খারিজ না হওয়ার সুযোগ নেই। আর ডক্টর ইউনূস পক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জানান, আবারও আপিলে যাবেন তারা। শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি বলেন, এইচএসসি পরীক্ষাকে আপাতত অগ্রাধিকার দেওয়া হবে। যেহেতু এই সপ্তাহটা কারফিউ বলবৎ আছে এবং জেলা প্রশাসকদেরকে ইতিমধ্যেই সেই এখতিয়ার দেওয়া হয়েছে, তারা তাদের জেলার অবস্থা বুঝে কারফিউ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেবেন এবং সেইটা আমরা যেই সিদ্ধান্তটা পাবো সেখান থেকে সেগুলো পর্যালোচনা করে প্রতিষ্ঠানগুলোর বিষয়ে একটি সিদ্ধান্ত। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য এক ধরনের হতে পারে, বিদ্যালয় পর্যায়ের জন্য এক ধরনের হতে পারে, সেটা আমরা যখন ইন্টারনেট যদি পুরোপুরি সচল হয় তখন সেটা একটা ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের সর্বনাশকারীদের বিরুদ্ধে গণমানুষকে রুখে দাঁড়াতে হবে বললেন প্রধানমন্ত্রী। অসত্য তথ্য প্রচারের মোকাবেলায় প্রকৃত তথ্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান। চলছে কারফিউ, 10টা থেকে শিথিল, আজও 4 ঘন্টা চলবে অফিস। হতাহতের প্রকৃত তথ্য জানা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশ আক্রান্ত হলে নীরব দর্শক থাকতে পারে না আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের। সরকারের পদত্যাগ ছাড়া চলমান সংকট সমাধান সম্ভব নয় বলেছেন মির্জা ফখরুল। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূসের আবেদন খারিজ, বিচারে বাধা নেই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।